আগের ভিডিওতে বলছিলাম যে এইবার বিপিএলে ফিক্সিংয়ের হিসাব রাখা যাবে না, এবং এই ফিক্সিংয়ের কথা নিয়ে সবাই বলছিলেন ভাই আপনি শুধু নেগেটিভগুলো কথা বলেন বিপিএলকে নিয়ে। অনেকেই আমাকে গালিগালাজ করছিলেন বা অনেকেই কমেন্টও করছিলেন। এইবার প্রুভ হচ্ছে কি না আমি তো আগেই আপনাদের বলছি, কিন্তু এবার সমস্ত গণমাধ্যমের নিউজ বিপিএল ফিক্সিংয়ের শিকার, যেখানে ন্যাশনাল যারা ক্রিকেটার আছে তাদেরও নাম চলে আসছে অনেকগুলো। সো বিপিএল নিয়ে এই যে একটা হাস্যকর সবচেয়ে জঘন্য প্রিমিয়ার লিগ মনে হয় বিশ্বের এখন বিপিএল দাঁড়াচ্ছে, এবং এই আকসু যদি এই বিপিএলে ফিক্সিংগুলো যদি প্রমাণ পায় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখছেন। যাই হোক, ওয়েলকাম করছি রানআউটে, এবং সেই সাথে সবাইকে আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। ফিক্সিং এখনও এটা প্রমাণ হয় নাই, তবে প্রমাণ হওয়ার দ্বার প্রান্তে আছে। যদি প্রমাণ হয়ে যায় তাহলে বিসিবি পুরা A to Z পাল্টে যাবে। সেখানে মেন ব্যাপারে আসি, রংপুর কি এর সাথে জড়িত কিনা। মারাত্মক সন্দেহ জালে রংপুর। কেন বলি, রংপুর অনেক বড় দল, যে দলটা লিগের প্রথম 8টা ম্যাচ টানা পটপট করে জিতল রে ভাইয়া, সেই দলের যে হঠাৎ করে কি হয়ে গেল, তারা একদম খেয়ে হারায় ফেললো। তাদের পরপর 3-4টা ম্যাচ এমন বাজেভাবে হারলো যেটা বলার মতো না। কালকে সৌম্য সরকারের ব্যাটিং খুব ভালো ব্যাটিং করছে না, অনেকগুলো রান করছে না, কিন্তু একটা জিনিস কি খেয়াল করছেন, সৌম্য সরকার একজন ওপেনার ব্যাটার হয়ে সে শেষ পর্যন্ত যখন খেলতেছিল তার খেলার মধ্যে আমার একটু সন্দেহ লাগতেছিল যে রংপুর কি ইচ্ছাকৃতভাবে এখানে ম্যাচ ছেড়ে দিচ্ছে, রংপুর কি এখানে ইচ্ছাকৃতভাবে হারার মিশনে নামছে। কারণ সৌম্য সরকার যখন 40 বলে 75 রান করে এবং শেষের দিকে এসে একজন লোয়ার অর্ডার ব্যাটারকে স্ট্রাইকে পাঠায় দেয়, নিজে স্ট্রাইকে যায় না, তখন তো আমার সন্দেহ লাগতেই পারে। কারণ আপনি যখন একটা ভালো হার্ডিটার ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলতে দেখবেন অতগুলো বল, তার যে সেঞ্চুরি, নাইম শেখের মতো ব্যাটার যদি শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি করতে পারে, তো সৌম্যর মতো ব্যাটার ব্যাটে বল লাগাইতে পারতেছে না, এটা কি আপনি মানবেন? সৌম্য 2 বল আউট হয়ে গেলে কিন্তু এই প্রশ্নগুলো আমার আসতো না। তার খেলার ধরনটা জাস্ট আমি বললাম। কারণ সৌম্য যতক্ষণ মাঠে টিকে থাকে আমরা জানি, সে যদি ফর্মেও না থাকে, কিন্তু সে যদি একবার সেট হয়ে যায় শেষের দিকে তার মতো ভয়ঙ্কর ব্যাটার মনে হয় বাংলাদেশে খুব পাওয়া মুশকিল আছে। তো এরপরে আসি সিলেক্ট স্ট্রাইকারের যে ব্যাপার স্যাপারগুলো, তারা তো ভাইয়া উইকেট কিপিং কে করবে, ওপেনিং কে নামবে, বোলিং কে করবে, কোনো দ্বিধা কোনো শৃঙ্খলা নেই টিমের মধ্যে। তো ফিক্সিংয়ের সন্দেহ কি এমনি আসছে? চিটাগং যে কাল যেভাবে ম্যাচটা জিতছে এই ম্যাচটা তো আরও সন্দেহ জাল বনে দিছে। তো সব মিলায় রংপুর রাইডার্সকে ঘিরে এখন সন্দেহর জাল সবার মনে, যে রংপুর রাইডার্স ইচ্ছাকৃতভাবে ম্যাচগুলো হেরে গেছে। না হলে এই যে আমাদের যে ফ্যান, আমরা যে ক্রিকেট ফ্যানগুলো আছি, যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতেছি, টানা 4টা ম্যাচ হার, এটা কি কেউ মেনে নিবে? আমার কথা হচ্ছে রংপুর নাকি প্লে অফে গিয়ে নারিন, এরপর হচ্ছে রাসেল, এরপর হচ্ছে টিম ডেভিড ওয়ার্নার, এটাও কি আসলে গুঞ্জন না সত্যি ক্লিয়ার করতেছে না, নাকি এটা হচ্ছে মন ভোলানো? কারণ বাংলাদেশের ক্রিকেট সেটা ন্যাশনাল টিম হোক, বিপিএল হোক, বা জাতীয় লিগ হোক, বা এনসিএল হোক, বাংলাদেশের ক্রিকেটারদের একটা মন গলানো যে শব্দ থাকবে, সেই শব্দটা তারা সবসময় রাখে এবং সেটা নিয়ে একটা আকর্ষণ বাড়ায়। দেখেন, আমি এর আগেও বলছি, লাস্ট 2 বা 3 সিজনে বিপিএলে এত দর্শক আপনি পাবেন না কোথাও, বা আমিও দেখি নাই যেটা এইবার বিপিএলে দেখতেছি। তো সব মিলায় বিপিএলের যে কাণ্ড কারখানা, এত বড় যে একটা হাস্যকর ব্যাপার স্যাপার, এটাকে ভণ্ড লিগ ছাড়া তো আর কিছু লিগ বলা যাবে না। তারুণ্যের উৎসবের নামে বুড়াদের দিয়ে বিপিএল খেলালেন, শেষের কোয়ালিফায়ারের 4টা ম্যাচে এসে স্বপ্ন দেখাচ্ছেন বড় প্লেয়ারদের। লাভ কি তাতে কি ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়বে? দুর্নাম ঘোষাবেন, পায়ে লাথি, মাথায় লাথি মারবেন, এরপর পায়ের মধ্যে সালাম মারবেন, এটা কি ঠিক? আর ভণ্ডামি আর কত করবেন? ভণ্ডামিগুলো এবার থামান, সবগুলো ভণ্ডামি থামে, এবার একটা সুশৃঙ্খলভাবে যেন লিগ আয়োজন করা যায় সেই প্ল্যান করেন। দরকার হলে 2-3 বছর বাদই থাক, এটা অনেকবার, এবং আমি না, এটা সবাই বলতেছে, 1 বছর বা 2 বছর বাদ থাক, টাকা নাই, বিপিএল আয়োজন করেন না, তারপর তো দুর্নামের ভাগ নিয়েন না। সো রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।